ইয়েস। দর্শক আমন্ত্রণ, সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলায়। আপনাদের সাথে আছি আমি আতাউর কাউসার। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। সিলেটে তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় জনস্রোত। সবার আগে দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। 15 বছরে নির্বাচনের নামে তামাশা হয়েছে, মৌলভীবাজারে বিএনপি চেয়ারম্যান। মিরপুরে জনসভা দিয়ে প্রচারণা শুরু জামায়াত আমিরের। নতুন বাংলাদেশ গড়ার ডাক। জাতীয় 3 নেতা ও হাদির কবর জিয়ারত করে নির্বাচনী যাত্রা শুরু এনসিপির। এবার নির্বাচনে লড়ছেন 891 কোটিপতি। 25 ভাগ প্রার্থীর ঋণ প্রায় 19,000 কোটি টাকা, জানালো টিআইবি। সম্পদের তথ্য গোপন করা হলেও যাচাইয়ে ব্যর্থতার অভিযোগ। এবং প্রধান সমুদ্র বন্দর, ভারী শিল্প সহ নানা খাতে অপার সম্ভাবনাময় চট্টগ্রাম এখনো বাণিজ্যিক রাজধানী হিসেবে হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। পদক্ষেপের দাবি নগরবাসী। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। অভিযোগ আছে, বাণিজ্যিক রাজধানী হওয়া সত্ত্বেও পারিপার্শ্বিক অবস্থা বাণিজ্য সম্প্রসারণে খুব একটা সন্তোষজনক নয়। একই সাথে অভিযোগ আছে, নগরবাসীকে দৈনন্দিন পোহাতে হচ্ছে নানান দুর্ভোগ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি নির্বাচিত প্রতিনিধি হবেন তার কাছে এখানকার ভোটারদের কি কি সমস্যা তারা তুলে ধরতে চান এবং তাদের কাছে রয়েছে কি কি প্রত্যাশা, তা আজ আমরা জানবো আজকের এই মিলন মেলা থেকে। শুরুতেই যেতে চাই, যেহেতু নির্বাচনের বিষয় চলেই এসছে, শুরুতেই যেতে চাই কোন একজন ভোটারের কাছে, যার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব কি ধরনের নির্বাচিত প্রতিনিধি তারা চান এবং প্রতিনিধির কাছে তাদের প্রত্যাশা কি। ধন্যবাদ আজকে সময় সংবাদের এই আয়োজনে থাকার জন্য। আপনার কাছে জানতে চাই যে সামনেই তো জাতীয় নির্বাচন, নির্বাচিত প্রতিনিধিদের কাছে আসলে আপনাদের প্রত্যাশাটা কি? ধন্যবাদ। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যারা নির্বাচন করবে তাদের কাছে আমাদের 3টাই দাবি। সেটা হচ্ছে আমরা নতুন বাংলাদেশ যে আমরা আশা করেছিলাম, এই বাংলাদেশ যাতে তাদের মাধ্যমে আপনার নতুন করে আমরা স্বপ্ন দেখি, যাতে যে স্বপ্নগুলোর দেখে জুলাই 24-এ গণঅভ্যুত্থানে আমাদের ভাইয়েরা জীবন দিয়েছিলেন। এবং তাদের চট্টগ্রাম নিয়ে যদি আমি বলতে চাই, চট্টগ্রাম বন্দর নদী বাণিজ্যিক রাজধানী হওয়া সত্ত্বেও চট্টগ্রামে কিন্তু বন্দর থেকে এই যে দেশে এত অর্থ উপার্জন হচ্ছে, কিন্তু চট্টগ্রামে কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে না। পুরো অর্থটা সমগ্র বাংলাদেশে আপনার বন্টন করা হচ্ছে। তা আমরা পরবর্তী প্রজন্ম যারা সরকারে যারা আসবে তাদের কাছে আমাদের একটাই দাবি, এই বন্দরে যে আপনার অর্থগুলো আসতেছে এখান থেকে নির্দিষ্ট একটা অংশ চট্টগ্রামের জন্য, চট্টগ্রামের উন্নয়নে যাতে ব্যবহার করা হয়। আপনার কাছেও একটু যেতে চাই যে চট্টগ্রামের উন্নয়নে ব্যবহার করার পাশাপাশি আসলে কি কি বিশেষ খাত আপনি দেখিয়ে দিতে চান নির্বাচিত প্রতিনিধিকে যে এই বিষয়গুলোর দিকে আজ আলাদা নজর দেওয়া উচিত? ধন্যবাদ। আমি যদি শুরুতে বলতে চাই যে জুলাই গণঅভ্যুত্থানের পর যে হচ্ছে গত 16 বছর যেই ফ্যাসিবাদী কাঠামো ছিল, সেই কাঠামো থেকে বের হয়ে যখন আমরা এই একটি মানে বাক স্বাধীনতাপূর্ণ স্বাধীন দেশে একটি নির্বাচন দেখছি বা হচ্ছে নির্বাচন হচ্ছে অবশেষে, সেখানে আমরা সর্বপ্রথম যদি কোনো প্রার্থীর যদি এটা বলতে চাই প্রথমে যে আমি আসলে কেমন প্রার্থী চাই, তারপর আমি বলতে পারবো যে না আমার শহরে বা আমার মহানগরে আমার জেলায় এই খাতে এই সমস্যাগুলো আছে। তাহলে সেটা নির্ভর করছে ওই প্রার্থী আদৌ কি আমার পালস বুঝছে কিনা বা আমার এই নগরীর যেই জনসাধারণ আছে তাদের পালসা ধরতে পারছে কিনা। সেখানে সর্বপ্রথম এটি থাকবে যে হচ্ছে দল মত সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সে আসলে কতটুকু স্বচ্ছ। যদি একজন প্রার্থী তার স্বচ্ছতাকে সে তুলে ধরতে পারে এবং স্বচ্ছতার জায়গাতে যদি আমাদের জনসাধারণের সামনে সে তুলে ধরতে পারে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমরা এই খাতে হচ্ছে আমরা এই উন্নয়নগুলো চাই। অর্থাৎ আপনারা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি দলমত সবকিছুর ঊর্ধ্বে গিয়ে শুধুমাত্র জনগণের জন্যই কাজ করবে। ধন্যবাদ আপনাকে। আপনাদের কাছেও একটু আসতে চাই, আপনাদের কাছেও জানতে চাই যে সামনে নির্বাচনে যে জনপ্রতিনিধি তার কাছে বিশেষ কোনো প্রত্যাশা আছে কিনা। আমি একজন ব্যবসায়ী, সিনেপ ব্যবসায়ী করি, যেহেতু বন্দর কেন্দ্রিক আমাদের ব্যবসা, আর বন্দর হলো বাংলাদেশের প্রাণ হৃৎপিণ্ড, যার থেকে ম্যাক্সিমাম রেভিনিউ বাংলাদেশ আর্ন করে। অথচ চট্টগ্রামের ব্যবসা বান্ধব পরিবেশ নেই, আমরা যা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা চাচ্ছি যে জনপ্রতিনিধি যেই হোক
চট্টগ্রাম দুই একটি বিশেষ বিষয় কি উল্লেখ করবেন যে ব্যবসা বান্ধব যে পরিবেশের কথা বলছিলেন, দুই একটি পয়েন্ট উল্লেখ করবেন কি? যেরকম আমাদের কাস্টমসের যে আমার যে ব্যবসা কাস্টমস রিলেটেড যেটা সমস্যাগুলো হয় সেটার জন্য সমাধান করতে হলে এনবিআর এর কাছে যেতে হয়, যেটা ঢাকায় রয়ে গেছে। যদি এনবিআর এর একটা সেল চট্টগ্রাম কাস্টমস থেকে দেওয়া হয় তাহলে আমি যারা ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং যারা করছি আমরা তৎক্ষণিক এখানেই সিদ্ধান্তটা পেয়ে যাব, তাহলে আমার কস্টিং আপনি ডিসেন্ট্রালাইজেশনের কথা বলছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে যেহেতু বন্দরনগরীর উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া যায়, তো আরেকটি বিশেষ বিষয় একটু তুলে আনতে চাই যে শিক্ষার বিষয়টিতে আসলে কিভাবে নজর দেওয়া উচিত। আমার ধারণা একজন নবীন ব্যক্তি এখানে আছেন, তার কাছ থেকে আমরা একটু জানতে চাই যে চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলে বিশেষ কিছু আপনাদের চাওয়া আছে কি? ধন্যবাদ আপনাকে। আসলে শিক্ষা ব্যবস্থা বলতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা গত 17 বছর আপনারা দেখছেন কী অবস্থা চলে গেছে। লাস্ট পর্যায়ে এসে দেখা যাচ্ছে মানে বাংলাদেশের বাচ্চাদেরকে আপনার কি বলে হাঁড়ি পাতিল মাজা, তারপরে ডিম ভাজা, এই ধরনের যে সংস্কৃতি তৈরি করে ফেলছিল হাসিনা, এটা আসলে শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে। ইন্টেরিয়র গভর্নমেন্ট এসে হয়তো একটু চেঞ্জ নিয়ে আসছে আগের। আমি চাই যে ধরেন এই 2001 সালে যখন বিএনপি সরকার গঠন করছিল তখন আপনার যে শিক্ষা প্রতিমন্ত্রী ছিল উনি কিন্তু আপনার নকলমুক্ত বাংলাদেশ করছে। আমি চাই যে এই সুষ্ঠু ধারাটা যেন আবার চালু হয় নতুন করে, এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেন আরও উন্নত ডেভেলপমেন্ট কান্ট্রি যেগুলো আছে আপনাদের লন্ডন বলেন, আমেরিকা বলেন, ইউরোপিয়ান কান্ট্রি বলেন, ওদের কালচারের সাথে যাতে মিল রেখে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি, ওই রকম শিক্ষা ব্যবস্থা যাতে বাংলাদেশে চালু হয় এই আশাটা প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। তো আপনার কাছেও একটু জানতে চাই যে যে শিক্ষা ব্যবস্থার কথা উনি বলছিলেন, এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থায় দু একটি সমস্যার কথা কি তুলে ধরবেন প্লিজ? ধন্যবাদ। সমস্যা বলতে হচ্ছে আমাদের স্টুডেন্টরাও এখন বর্তমান হচ্ছে মোবাইল ইন্টারনেট অনলাইনে যুগে গেছে অনেকটাই, বাট কেউ ওইরকমভাবে পড়ালেখার প্রতি মনোযোগ নেয়। আমি বলবো যে অনলাইন ভিত্তিক যে ক্লাসগুলো ওগুলো বাদ দিয়ে অফলাইনে যতটুকু স্টুডেন্টদেরকে করা যাবে ওরা তত মনোযোগী হবে এবং ইনশাল্লাহ রেজাল্ট ভালো করতে পারবে। ধন্যবাদ আপনাকে। তো একই সাথে শিক্ষার সাথে চলে আসে অন্যতম মৌলিক আরেকটি বিষয়, সেটি হচ্ছে স্বাস্থ্য খাত। সেই স্বাস্থ্য খাতের বিষয়ে আমরা একটু জানতে চাবো, এখানে যারা আছেন আপনার সাথে একটু কথা বলতে চাই যে আসলে চট্টগ্রামের স্বাস্থ্য খাত নিয়ে কোনো বিশেষ পরামর্শ আছে কিনা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সময় টিভিকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। স্বাস্থ্য খাত নিয়ে অবশ্যই আমাদের পরামর্শ আছে। আমাদের স্বাস্থ্য খাত এক প্রকার এখনও কচ্ছপ গতিতে চলছে। আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা এখনও অনেক অনুন্নত। বিশ্বের এত সুন্দর এত ইয়ের মধ্যে আমাদের থেকে এখনও কেন বাইরের দেশে যেতে হবে চিকিৎসার জন্য? আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাটা আরও উন্নতির পথে নিতে হবে এবং আমাদের ভালো চিকিৎসক দিয়ে ভালো হসপিটালগুলো, বিশেষ করে আমরা এখন এক প্রকার জিম্মি হচ্ছে প্রাইভেট হসপিটালের কাছে। আমি চাইবো হচ্ছে যারা আমাদের সরকারি মেডিকেলগুলোতে সেবার মানটা আরও উন্নত করতে হবে এবং জনগণকে ভালোভাবে যাতে সেবাটা দিতে পারে। ধন্যবাদ। সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে যাতে সাধারণ মানুষ নিয়মিতই তাদের চিকিৎসাগুলো পায়, সেক্ষেত্রে বিশেষ কোনো পরামর্শ আছে কিনা? ধন্যবাদ সময় টিভিকে এরকম একটা আয়োজন করার জন্য। অবশ্যই পরামর্শ রয়েছে। আমাদের আজকে স্বাধীনতার এত বছর পরও আমার দুঃখজনক বিষয় আমাদের সবার থেকে বাইরে চিকিৎসার জন্য যেতে হয়। আমার পরামর্শ হবে যে যেটা চট্টগ্রাম মেডিকেল আছে বর্তমানে ওটা যদি একটু দুর্নীতিমুক্ত করে, এবং এখানে অনেক জায়গার উপর রয়েছে আর একটা চট্টগ্রাম যেহেতু বাণিজ্যিক কেন্দ্র, কিন্তু সেই হিসাবে চট্টগ্রামে ওরকম কোনো প্রতিকূল পাই না। আমাদের দেশের অর্থনৈতিক অর্ধেক লাইফ হচ্ছে চট্টগ্রাম, কিন্তু দুঃখের বিষয় এখানে আর একটা মেডিকেল করে এবং বিভিন্ন ধরনের সরকারিভাবে নিয়োগ দিয়ে প্রতি মাসে একটা মিটিং করে একটা যদি করা যায় তাহলে আরও মনে উপকৃত হবে, এটা আমি মনে করি। আর আমাদের যারা যারা জনপ্রতিনিধি আসবে ওরা শুধু কথা বলে নির্বাচন আগে কিন্তু কোনো একটা বাস্তবায়ন আমরা দেখি না। আমরা এখন নতুন বাংলাদেশে একটা চিন্তা ভাবনা করি। যারা আপনারা বলতে চান যে কথা নয় কাজে বিশ্বাসী, আপনারা এখনকার যে জনসমাজ তারা কথা নয় কাজে বিশ্বাসী, সে কাজ তারা দেখতে চান জনপ্রতিনিধিদের কাছ থেকে। আপনার কাছে একটু জানতে চাই, এর আগেও নিশ্চয়ই বিভিন্ন নির্বাচন আপনি ভোট দিয়েছেন এবং সামনের নির্বাচনেও ভোট দিবেন, কোনো বিশেষ পরিবর্তন লক্ষ্য করছেন? বিশেষ পরিবর্তন আসলে আমরা 91-এর ইলেকশন দেখেছি, আপনার 2001 ইলেকশন করেছি, তারপরে কন্টিনিউ তো দেখে আসছি। তবে একবার একটা পরিবর্তন দেখা যাচ্ছে যেটি পোস্টার নিষিদ্ধ পোস্টার থাকবে না, এটা একটি আমাদের চোখে পড়েছে। তবে এখানে আসলে গুণগত আরও মানের পরিবর্তন দরকার। আমাদের ক্যান্ডিডেট যারা দেশের সেবা করবে, যারা ভোটের রাজনীতিতে যারা জয়ী হবে, আমার মনে হয় আমাদের দেশে অনেক ক্যান্ডিডেট সংসদ সদস্যের কাজ কি এটাই জানে না। আমাদের দেশে যারা এমপি হয়েছে বা এমপি হতে চাচ্ছে, অনেকেই পার্লামেন্টে যে গিয়ে তার কাজ কি,
একজন সংসদ সদস্যের কাজ কি এটাই তারা জানে না। সংসদ সদস্যের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, কিন্তু আমাদের দেশে মনে হয় যে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলো উন্নয়ন করা হচ্ছে সংসদ সদস্যের কাজ। আসলে কিন্তু সেটি নয়। দেশের আইন, দেশ কীভাবে সংস্কার হবে, দেশের মানুষের ভাগ্যের কীভাবে পরিবর্তন হবে, দেশের যে মরাধরা যেগুলো ঘুরে ধরা যেগুলো রয়ে গেছে সেগুলো পরিবর্তন করে নতুনভাবে কীভাবে সাজাবে, মানুষের দিন দিন যে চাহিদা বৃদ্ধি পাচ্ছে এটা কীভাবে পূরণ করবে, এটি হচ্ছে সংসদ সদস্যের কাজ। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে সামনে যে জাতীয় সংসদ নির্বাচন, কেমন নির্বাচিত প্রতিনিধি আপনারা চান? আমরা সামনে প্রতিনিধি চাই, এমন একটা প্রতিনিধি যারা বাংলাদেশকে নিয়ে ভাববে, বাংলাদেশের জনগণকে নিয়ে ভাববে। এবং আমরা চিটাংয়ের প্রতিনিধি যদি ধরতে চাই, আমরা চাই একটা ব্যবসায়িক বান্ধব একটা চিটাং গড়ে উঠুক এবং শিল্প কারখানা এবং শিক্ষা বান্ধব। আমাদের শিক্ষাক্ষেত্রে অনেক বেশি উন্নয়নের দরকার আছে, যেটা আমরা ছাত্র প্রতিনিধি হিসাবে বলতে চাই। আমাদের এখানে মাত্র কয়েক বিশ্ববিদ্যালয় আছে, চিটাং ইউনিভার্সিটি। আমরা আরও বেশি বিশ্ববিদ্যালয় চাই এবং কলেজগুলোর শিক্ষার মান আরও বেশি উন্নয়ন চাই। এবং স্কুল যেগুলো আছে এগুলোতে আমরা চাই শিক্ষার মানটা আরও বেশি উন্নয়ন হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটা ভালো একটা দিক নির্দেশনা পায় আগামী নেতৃত্ব থেকে। ধন্যবাদ। আমরা এখানে একটু আসতে চাই, এখানে একজন নারী ভোটার আছেন, আমরা ওনার সাথে কথা বলতে চাই যে সামনে আপনি তো অবশ্যই ভোট দিবেন ইনশাল্লাহ, তো সেক্ষেত্রে কেমন নির্বাচিত প্রতিনিধি চান, তার কাছে বিশেষ কোনো প্রত্যাশা রয়েছে কিনা? আমি নিজেই এবারে প্রথম ভোট দিব। আর যে আমাদের 17টা বছর কিন্তু আমরা ভোট দিতে পারি নাই, যেটা যে ধরতে গেলে আমাদের নাগরিক হিসেবে যে দায়িত্বটা আছে বা আমাদের যে অধিকারটা আছে ভোটাধিকার, ওটা থেকে আমরা 17টা বছর পর্যন্ত বঞ্চিত হলাম। যাই হোক, আমাদের আগে যারা ভোট দিবে তারা কিন্তু 17টা বছর কিন্তু ভোট দিতে পারে নাই। আমি নিজে এবার প্রত্যাশিত যে এবারে সুষ্ঠুভাবে ভোট হবে। আর আমি আমার ভোটটুকুই আমার প্রার্থী সে আমার ভোটটুকু যাতে আমি নিজে দিতে পারি। ধন্যবাদ। ভোটাধিকার প্রয়োগের বিষয়টি চাচ্ছিলেন। দর্শক দেখছিলেন নির্বাচনের পথ চলা। রাজধানীর মিরপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির, যিনি 10 দলীয় জোটের নেতা ডক্টর শফিকুর রহমান। সরাসরি যেতে চাই সেখানকার। কথা শোনার জন্যে মহান রাব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি, তিনি এরকম একটি আয়োজনে আমাদেরকে আজকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি। 15.5 বছরের ফ্যাসিস্ট আমলে সূচনা থেকে শেষ পর্যন্ত যারা লড়ে গেছেন, জীবন দিয়েছেন, আহত পঙ্গু হয়েছেন, বারবার কারাবরণ করেছেন, চাকরি হারিয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, আমি আজকে এই জনসভা থেকে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষভাবে স্মরণ করছি 24 জুলাইয়ে যারা গগনভেদী আওয়াজ তুলে ফ্যাসিবাদের তক্তে তাউসকে কাঁপিয়ে দিয়েছিল, তছনছ করে দিয়েছিল, ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। আমি তাদের প্রতি বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করছি। যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। যারা দফায় দফায় কারাবরণ করেছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, রব্বুল ইজ্জত তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানে ভূষিত করুন। প্রিয় দেশবাসী, একটু আগে আমার হাতে একটা প্রতীক তুলে দেওয়া হয়েছে। এই প্রতীক বড় ভারী। এই প্রতীক হচ্ছে ইনসাফের প্রতীক। আমাদের সমাজে সব ধরনের বৈষম্য, দুঃশাসন, দুর্নীতি, এই সবগুলার মূল কারণ হলো ইনসাফ না থাকা। এই ইনসাফ যদি থাকতো তাহলে সমাজে দুর্নীতিবাজরা, লুটেরারা, ডাকাতরা ব্যাংক ডাকাতি করে জনগণের সম্পদ লুটপাট করে এই দেশ থেকে নিরাপদে পালানোর সুযোগ পেত না। দেশে দেশে তারা বেগমপাড়া করতে পারতেন না। বাংলাদেশের বুকে সন্ত্রাসের রাজ্য কায়েম করতে পারতেন না। কারণ এই কালো টাকা সন্ত্রাসের পিছনেও ব্যয় হয়, আরো কালো টাকা বানানোর জন্যে। আজকে আমি এখানে অনেকের মাথায় লাল টুপি দেখতে পাচ্ছি। এই লাল টুপিগুলো 15.5 বছরে
রক্তে লাল বাংলাদেশের করুণ চিত্র। সারা বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে পড়ে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশের দেশে পরিণত হয়েছিল। বহু মা তার সন্তান হারিয়েছেন, বহু বোন তার স্বামী হারিয়ে বিধবা হয়েছেন, বহু কচি শিশু তাদের বাপ হারিয়ে এতিম হয়েছে। শুধু তাই নয়, আমরা জানি ইতিহাসের কলঙ্ক রচনা করে বাংলাদেশের জায়গায় জায়গায় আয়নাগর গড়ে তোলা হয়েছিল। আয়নাগরে থাকা মুসলিমরা এখানে আছেন, আপনাদের সামনে তারাও বক্তব্য রেখেছেন। সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও তিনি এই থাবা থেকে রক্ষা পাননি। উচ্চ আদালতের একজন আইনজীবী হওয়া সত্ত্বেও তিনিও রক্ষা পাননি। রাজনৈতিক কর্মীরা তো রক্ষা পাই নাই। বহু মা এখনো তার হারানো সন্তানকে আর ফিরে পায়নি। তারা বেঁচে আছে কিনা, কিন্তু মানবিক হিসাব নিকাশ বলে সম্ভবত দুনিয়ায় আর তারা নাই। তাদের আত্মীয় স্বজনরা জানেন না তাদের কবরগুলা কোথায়। আমরা সেই দুঃখী পরিবারগুলার প্রতি আজকে সংহতি জ্ঞাপন করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি। আর এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে। বহু ত্যাগ এবং কোরবানির পর এই যে এখানে আপনারা যারা বসে আছেন, আমি বিশ্বাস করি তার কমপক্ষে 40 ভাগ মানুষ বিগত 3টি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই। শুধু তা না, জীবনেও একবার ভোট দিতে পারেন নাই। এই ভোট যারা কেড়ে নিয়েছিল তাদের নাম হচ্ছে ভোট ডাকাত। আপনারা কি নতুন কোনো ভোট ডাকাত দেখতে চান? আমরা নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না। এই 40 ভাগ যুবক আপনাদের হাত ধরেই বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, যার কারণে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আপনাদেরকে সেলিউট। কাজ কি আপনাদের শেষ হয়ে গিয়েছে? আপনারা যে দুঃশাসন আর দুর্নীতির বিরুদ্ধে, যে বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, সেই ন্যায় বিচার কায়েম না হওয়া পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন? অতএব ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই মিলে তাদের সঙ্গী হব ইনশাআল্লাহ। যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এইগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলা পারবে না, তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন, জাতি তাদের এই মতলব বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না। প্রিয় ভাইয়েরা, আমি কারো সমালোচনার দিকে যেতে চাই না। কেন চাই না জানেন? আমি যখন ডান দিকে, বাম দিকে, সামনে, পিছনে চোখ মেলে তাকাই, তখন অন্তত ছোট্ট একটা জায়গাতে গিয়ে শান্তি পাই। যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল এবং তাদের যারা মূল দোষর ছিল, এখন তাদেরকে দেখতে পাই না। এখন আছেন তারা যারা ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হয়েছিলেন। তাদের প্রতি, সকলের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, ফ্যাসিবাদের যে কষ্টটা আমরা আপনারা সকলে ভোগ করেছি,
মেহেরবানি করে এই কষ্টটা কেউ আর জনগণকে দিবেন না, কিন্তু এখনো দিচ্ছেন। আমরা দেখতে চাই এগুলো বন্ধ হচ্ছে। যদি বন্ধ না হয় তাহলে আগামী 12 তারিখ জনগণ 2টা হা ভোট দিবে আর অনেকগুলা না ভোট দিবে ইনশাল্লাহ। একটা হা ভোট হচ্ছে পরিবর্তনের আকাঙ্ক্ষায়, ঘুরে ধরা রাজনীতির কাঠামো পরিবর্তন করার আকাঙ্ক্ষায় জনগণ মুখিয়ে আছে, এই জন্য জনগণ গণভোটে হা বলবে ইনশাআল্লাহ। আপনারা কি হা ভোটের পক্ষে লড়াই করে যাবেন? দ্বিতীয় হা হচ্ছে দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা, শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা, মা বোন থেকে শুরু করে ভাই ভাতিজা সবাই সকলের অধিকার প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে রাস্তায় নেমেছে, মাঠে এসেছে নির্বাচনী মাঠে 10 দলীয় সমঝোতার জোট। এই 10 দলকে বিজয়ী করার মানে হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে চাঁদাবাজের বিপক্ষে হা ভোট। এর অর্থ হচ্ছে দখলদারদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে মা বোনদের ইজ্জতের উপর যারা হাত দেয় তাদের বিরুদ্ধে হা ভোট। এই সব মিলে একটা হা ভোট হবে। আজকে এখানকার এই আসনের প্রার্থী হিসাবে আমার হাতে পাল্লা তুলে দেওয়া হয়েছে। আমার সাথে 10 দলের আরো কিছু প্রার্থী এখানে আছেন। আমি তাদের হাতেও আপনারা অনুমতি দিলে আপনাদের পক্ষ থেকে প্রতীক তুলে দিতে চাই। আপনারা খুশি আছেন? নাহিদ ইসলাম প্রথমে আসবেন। ওনাকে আমি একটা সমন্বিত প্রতীক ওনার হাতে তুলে দিচ্ছি। বাকিদের হাতে দিব দাড়ি পাল্লা, ওনার হাতে পাল্লা কলি। ওনার হাতে কি দিচ্ছে? পাল্লা কলি। এই দেখেন পাল্লা আছে, এইটার মাথায় একটা কলি আছে, এইটাকেই শাপলা কলি আপনারা ধরে নেবেন ইনশাআল্লাহ। ঢাকা 11 আসনের যারা ভোটার তাদের জন্য আমরা ইনসাফের প্রতীকের সাথে শাপলা কলি আমরা নাহিদ ইসলাম, যিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তার হাতে আমরা তুলে দিচ্ছি। এটি ঢাকা 11 আসন, এবার ঢাকা 12 আসন। ঢাকা 12 আসনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, তার হাতে আমরা পাল্লা তুলে দিলাম। এরপরে হাসিনার সৃষ্ট দুনিয়ার জাহান্নাম সম আয়নাগরের বাসিন্দা, আমাদের কলিজার টুকরা ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান, যিনি 14 আসনে ন্যায় এবং ইনসাফের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে লড়াই করে ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন, তার হাতে আমরা পাল্লা তুলে দিলাম। ডান দিকে আসবে, ডান দিকে, বাম দিকে না, ডান দিকে যারা আসবেন ডান দিকে। এরপরে পার্শ্ববর্তী আসন ঢাকা 16 আসনে সেনাবাহিনীর সাবেক একজন কর্মকর্তা কর্নেল জনাব আব্দুল বাতেন সাহেবের হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিচ্ছি। এই আশায় এবং এই আহ্বানে 16 নম্বর আসনের ভোটাররা ইনশাআল্লাহ বিপুল ভোটে দাড়িপাল্লাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।
দর্শক, আবারও আমন্ত্রণ নির্বাচনের পথ চলায়। শুনছিলাম চট্টগ্রাম নগরবাসীর সমস্যা এবং প্রত্যাশার কথা। নবীন ভোটার আছেন এখানে, আবারও যেতে চাই তাদের কাছে। একটু আপনার সাথে কথা বলতে চাই। একটু জানাবেন যে চট্টগ্রামের বাসিন্দা হিসেবে কি বিশেষ সমস্যাটি আপনি নগরবাসীর যিনি জনপ্রতিনিধি হয়ে আসবেন তার কাছে তুলে ধরতে চান? আমরা এখানে যেমন ধরেন এই চট্টগ্রামের অধিকাংশ মানুষ হচ্ছে যে দক্ষিণ চট্টগ্রামে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান আছে, যেটা হচ্ছে যে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়। তো সেখানে হচ্ছে যে চট্টগ্রাম থেকে হাজার হাজার স্টুডেন্ট ওইখানে লেখাপড়া করার জন্য যাতায়াত করে, উচ্চশিক্ষার জন্য যাতায়াত করে। তো যাতায়াত ব্যবস্থাতে দেখা যায় যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক হচ্ছে যে মৃত্যুপুরের একটা রাস্তার মতো হয়ে যায়। তো সেখানে হচ্ছে দৈনন্দিন একটা না একটা অ্যাক্সিডেন্টাল চট্টগ্রাম মহাসড়ক ব্যস্ত থাকে মৃত্যুর মিছিলে। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যে প্রায় সময় গাড়ি ওইখানে অ্যাক্সিডেন্ট হয়ে প্রায় সময় দেখা যায় যে 30 জন 40 জন একসাথে একই বাসে, ভার্সিটির বাসে অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের এখানে যাতায়াত করার সময় যে নিরাপত্তাটা থাকে না। অর্থাৎ আপনি চাচ্ছেন যে সড়ক যেন নিরাপদ হয়। আচ্ছা, এখানে চট্টগ্রামের আরও বাসিন্দা রয়েছেন, আপনার সাথে একটু কথা বলতে চাই যে যানজট একটি অন্যতম দুর্ভোগ যে কোনো এলাকার জন্য। চট্টগ্রামের কি অবস্থা? চট্টগ্রামের অবস্থা আসলে যানজট মুক্ত করার জন্য তো চট্টগ্রামের মেয়র সাহেব তো করতেছে, এগুলো দায়িত্ব নিয়েছে উনি করার জন্য। কিন্তু আমি হকার প্রতিনিধি হিসাবে আমি বলতেছি, আমরা যখন হকারি করি রাস্তায়, আমাদেরকে যদি পুনর্বাসন করে দিলে, আমরা সুন্দর জায়গায় যেয়ে যদি পুনর্বাসন হয়ে যায়, তাহলে আমরা রাস্তাঘাটগুলো সারিয়ে দিলে জনগণ হাঁটা চলার মতন সুন্দর থাকবে। কিন্তু আমাকে পুনর্বাসন করণ ছাড়া জানি কোনো সিদ্ধান্ত যেন না হয়। এটা আমাদের 25 তারিখ আমাদের নেতা আসতেছে, ওনার কাছে দাবি জানাবো, ব্যানার পোস্টারের মাধ্যমে ওনাকে আমরা জানাবো, বার্তা জানাবো। ধন্যবাদ। হকারদের দাবির কথা তিনি বলছিলেন। আপনার সাথেও একটু কথা বলতে চাই যে যানজটের যে বিষয়টি আমি ওনার কাছে জানতে চেয়েছিলাম, আপনি একটু বলেন চট্টগ্রামের যানজটের কি পরিস্থিতি? ধন্যবাদ। আসলে আমরা আগামী যে 12 তারিখ একটা নির্বাচন, সুন্দর একটা নির্বাচন হতে যাচ্ছে। সার্বিক সবার সহযোগিতায় সুন্দর একটা নির্বাচন আমরা পাবো। এরপরে যারা জনপ্রতিনিধি হয়ে আসবে, আমরা এমন একটা চট্টগ্রাম চাই যেটা আপনার বারবার একটা উঠে যাচ্ছে যে এটা বাণিজ্যের রাজধানী চট্টগ্রাম। বাণিজ্যের রাজধানী চট্টগ্রাম থেকে অর্জিত অর্থ দিয়ে সারা বাংলাদেশ যেখানে চলতেছে, আমাদের প্রাণের দাবি থাকবে আমাদের চট্টগ্রামবাসী হিসেবে, আমাদের চট্টগ্রামে উন্নয়ন করার পরে যদি যা অর্থ হয় সেটা অন্য জায়গায় যাবে। কিন্তু চট্টগ্রামের যে রাস্তাঘাট বা যে কলকারখানা, নালা নর্দমা, যে আমাদের যে নাগরিক সুবিধাগুলো আছে, আমরা এই সুবিধাগুলো আমরা আগামীর প্রতিনিধি যারাই আসবে এবং জনপ্রতিনিধিরা এমনভাবে হোক যেন আগের নাগরিকের কথা চিন্তা করবে, তার কারণে ওনার কথা চিন্তা করবে। ধন্যবাদ। আপনি চান যে নাগরিক সুবিধা যেন নগরবাসী ঠিকভাবে পায়। আপনার সাথে একটু কথা বলতে চাই। বারবার কয়েকজনের কাছ থেকে উঠে এসেছে যে আসলে মহাসড়কগুলো অত্যন্ত অনিরাপদ এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আরও বেশি লেনে উন্নীতকরণের কথাও আসছে, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কথাও আসছে। আপনি একটু বলবেন কি যে এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি? ধন্যবাদ। আসলে দীর্ঘদিন যাবৎ আমরা এই সরকারকে অনুরোধ জানিয়ে আসছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কটা যেন 4 লেন থেকে 8 লাইন এবং 10 লাইন উন্নতি করা হয়। এটার জন্য আমরা বিভিন্ন সময় সরকারের কাছে দাবি দাবাও দিয়েছি। আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা সেটা প্রস্তাবনাও উপস্থাপন করেছি। সরকার আন্দোলনের সময় আমাদের দাবি দাবা সব মেনে নিয়ে যায়, কিন্তু পরবর্তীতে এসে সেটাকে ভিন্ন খাতে নিয়ে যায়। তাছাড়া আপনার আমাদের চট্টগ্রামে কোনো টার্মিনাল নেই, অর্থাৎ ঢাকাতে তো সাইদাবাদ সহ বিভিন্ন টার্মিনাল আছে, কিন্তু চট্টগ্রামের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4 কোণায় একটি টার্মিনালও নেই। তাহলে আমরা গণপরিবহন যারা আছি তারা আমরা সরকার কাছে আমাদের দাবিগুলো বারবার দেওয়ার পরও আমরা সেবাটা কীভাবে দিব? যেমন কোনো একটা ট্রাক টার্মিনাল নেই। দেখুন বন্দর, আমরা একটা বন্দর স্টেক হোল্ডার, আমরা বুঝতে পারছি যে আপনারা টার্মিনাল চাচ্ছেন এবং একই সাথে যাতে মহাসড়ক আরও বেশি লেনে উন্নীতকরণ করা হয়। ব্যাটারি বিশেষ করে এই সারা বাংলাদেশ থেকে হাইওয়ে থেকে ব্যাটারি রিক্সা এবং মোটরসাইকেলগুলো যেন উচ্ছেদ করা হয় এবং চট্টগ্রাম শহর থেকে যেন এই ব্যাটারি রিক্সাগুলো যেন উচ্ছেদ করে একটা জনবান্ধব শহর উপহার দেয়। এটাই আমাদের আগামী নির্বাচনে যারা প্রতিনিধি আসবেন তাদের কাছে প্রত্যাশা। ধন্যবাদ। এখানে আরও ভোটাররা আছেন, আমরা ওনাদের কাছেও যেতে চাই। আপনি একটু বলবেন যে আসলে কি ধরনের চট্টগ্রাম আপনি দেখতে চান, জনপ্রতিনিধির কাছে প্রত্যাশা কি? আমি চট্টগ্রামে অতীতে যেরকম ফ্লাইওভারগুলো দেখেছি, আমরা যেন মানে লোক দেখানো উন্নয়ন না দেখে, আসলে দৃশ্যমান উন্নয়ন না দেখে আমরা যেন জনগণের লাভ হয় সে ধরনের উন্নয়নগুলো হয়। যেমন বিভিন্ন রোড যেগুলো রাস্তা, ওই রাস্তাগুলো বিভিন্ন লাইন বাড়ানো যায়। যেমন ফ্লাইওভার হলে আগামী 100 বছরে ফ্লাইওভারগুলো ধ্বংস হয়ে যাবে কিংবা ভেঙে যাবে, যেটা আমাদের জন্য সুফল বয়ে আনবে না। আমরা যুগ জনম ভোগ করতে পারবো এমন উন্নয়ন আমরা চাই, আমরা দৃশ্যমান লোক দেখানো উন্নয়নগুলো চাই না। ধন্যবাদ। অর্থাৎ আপনি জনবান্ধব যে কোনো উন্নয়নের কথাই বলছিলেন। আপনার কাছেও একটু যেতে চাই, ওনার বক্তব্যের সাথে আপনি কতটুকু একমত? আসলে ধন্যবাদ আপনাকে।
আসলে এটা ওনার কথাই বানিবের কথাই ঠিক আছে। আসলে জনবান্ধব উন্নয়নকে আমরা বিশ্বাস করি, কারণ বিগত যে 17 বছর যে উন্নয়ন হয়েছে, লোক দেখানো উন্নয়ন, সেই উন্নয়ন না করে জনবান্ধব উন্নয়নকে আমরা আশা করছি আর কি। ধন্যবাদ ধন্যবাদ দর্শক, আমরা শুনছিলাম এখানকার নগরবাসী যারা রয়েছেন, যারা ভোটার রয়েছেন তাদের কথা। আশপাশে আরও অনেক ভোটার রয়েছেন, আমরা তাদের কাছেও যেতে চাই, জানতে চাই যে কি ধরনের প্রত্যাশা তাদের রয়েছে। এখানে একজন তরুণ ভোটারকে আমি দেখেছি, ওনার কাছে একটু জানতে চাই শুরুতেই যে আসলে যে নির্বাচিত প্রতিনিধি আসবেন সামনে, তার কাছে বিশেষ কোনো প্রত্যাশা আছে কিনা। আমরা চাই এবারে যারা নির্বাচিত আসবে আমাদের যাতে আমাদের দেশটা যাতে সুন্দর হয়, আমাদের যাতে আমরা সুন্দর করে বসবাস করতে পারি। দেশের থেকে আপনার চাঁদাবাজি, তারপর আপনার মানহানি, তারপর ছিনতাইকারী, এগুলো যাতে কমে যায়, বাচ্চারা যাতে সুন্দর করে লেখাপড়া করতে পারে, আমরা এই প্রত্যাশাটাই করি। ধন্যবাদ। যেমন আপনি নিরাপদ চট্টগ্রামের কথা বলছিলেন, আমরা এখানে একটু যেতে চাই যে আরও কয়েকজন আছেন, ওনার সাথে কথা বলতে চাই। একজন এখানে বলছিলেন যে নিরাপত্তার বিষয়টি আর কি, নিরাপদ চট্টগ্রাম সকলেরই চাওয়া, এ বিষয়ে বিশেষ কিছু আপনার বক্তব্য আছে কিনা। ধন্যবাদ সময় টিভিকে। আসলে নিরাপত্তার বিষয় নিয়ে সবসময় চলে আসে আমাদের মাঝে, কারণ দীর্ঘ 17 বছর আমরা নিরাপদেই ছিলাম না। আশা করি আগামীতে যে সরকার আসবে আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ নিরাপদ দিতে পারবে, এই আশা ব্যক্ত করি আমি। ধন্যবাদ। তো এখানে আরও অনেকেই আছেন, আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই। যে আমরা দেখছি যে আসলে নানান দুর্নীতির বিষয়ও আছে, দুর্নীতি আসলে উন্নয়নের একটি অন্যতম বাধা। তো এই বিষয়ে আপনার কোনো বিশেষ বক্তব্য আছে কিনা। ধন্যবাদ আপনাকে। দুর্নীতি আমাদের এখন প্রতিটি সেক্টর রণে পৌঁছে গেছে, যার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নও করতে হবে। আমাদের দুর্নীতি থেকে আমাদের অবকাঠামো উন্নয়নের বাধা সৃষ্টি হচ্ছে, যার কারণে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। প্রতিটি সেক্টরে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়োগ বাণিজ্য হচ্ছে, এই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এগুলো থেকেই সৃষ্টি দুর্নীতি। যে টাকা দিয়ে চাকরি নিচ্ছে সে তো দুর্নীতি করবে। তো ওইটার প্রথমেই আমাদের নিয়োগ বাণিজ্যের মধ্যে স্বচ্ছতা আনতে হবে। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আরেকটু কথা বলতে চাই, চট্টগ্রামের বিষয়ে আসলেই আসলে কর্ণফুলী নদীর কথা আসে, পাহাড়ের বিষয়ে আসে, পাহাড় দখল করা হচ্ছে। কিছুদিন আগেও একটি আসলে অত্যন্ত আশঙ্কাজনক একটি ঘটনা ঘটে গিয়েছে। তো একজন আপনি চট্টগ্রাম নগরবাসী হিসাবে পরিবেশের কোন বিষয়টি উল্লেখ করতে চান যে জনপ্রতিনিধির নজর দেওয়া উচিত। আচ্ছা, আমি গত 20 বছর ধরে বেলার সাথে চট্টগ্রামের সংযুক্ত আছি এবং চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক। আমরা পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে যে জিনিসটা দেখেছি, বিশেষ করে আপনারা জানেন কর্ণফুলী হচ্ছে বাংলাদেশের অর্থনীতির সঞ্চালক। দেশের মোট আমদানি রপ্তানির 92% কর্ণফুলী দিয়ে হয়ে থাকে। যেই কর্ণফুলী দিয়ে বন্দর চলে, আমরা দেখেছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যাদের চেয়ারম্যান অথবা অন্যান্য যারা আছে, তারা কর্ণফুলীর স্বাভাবিক যে গতি প্রবাহ সেটা রক্ষার ব্যাপারে তারা বরাবরই উদাসীন। এবং বাংলাদেশে একমাত্র নদী কর্ণফুলী, যেটা নিয়ে আমরা 2010 সাল থেকে আজকে পর্যন্ত 7টা মামলা প্রতিপক্ষ করেছে, আমরা 7টাতেই জিতেছি। কিন্তু এখন দুঃখের বিষয় হচ্ছে নতুন প্রশাসন এসে আমরা যে আশাটা করেছিলাম আমরা কিছু সুযোগ সুবিধা পাবো, কর্ণফুলী দখল দূষণমুক্ত হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যারা ক্ষমতায় আসবে তাদের একটা গ্যারো হাইকোর্ট এমন পরিস্থিতি সৃষ্টি করেছে আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। এবং এই অবস্থা যদি চলতে থাকে কর্ণফুলী ধ্বংস হয়ে যাবে। আপনারা জানেন 2019 সালে অ্যাডভোকেট মঞ্জির মোর্শেদ একটা মামলা করেছিলেন, সেই মামলায় দেখা প্রতিটি নদীকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করার দিয়েছেন মহামান্য হাইকোর্ট, এবং নমুনা হিসেবে তুরাগ এবং বুড়িগঙ্গাকে পরিষ্কার করার কথা বলা হয়েছে। তুরাগ বুড়িগঙ্গা অনেকটা পরিষ্কার হয়েছে, কিন্তু যে নদীটা দিয়ে বাংলাদেশ চলে সেই নদীটা দিন দিন মরে যাচ্ছে এবং তার দখল বাড়ছে। আমরা 7টা মামলায় সুনির্দিষ্ট নির্দেশনা আছে এবং 2181টি স্থাপনা বাংলাদেশে একমাত্র নদী কর্ণফুলীর, যেটা ভূমি মন্ত্রণালয়ের গ্যাজেট নোটিফিকেশনে প্রকাশিত আছে, কিছুই হচ্ছে না। আমি বলবো এখন পর্যন্ত গত 17 বছর এবং এখন পর্যন্ত চট্টগ্রাম হচ্ছে অভিভাবকহীন। কেউ চট্টগ্রামের জন্য দায়িত্বহীনভাবে কথা বলে না। এবং পাহাড়ের কথা যদি বলি, গত পরশু জঙ্গল সলিমপুরে যে ঘটনা ঘটেছে, আমরা আজকে বিভাগীয় কমিশনার থেকে শুরু করে বেলা থেকে যে আমরা 2011 সালে মামলা করেছিলাম, 2023 সালে সুনির্দিষ্ট রায় আছে পাহাড় রক্ষার জন্য এবং সুনির্দিষ্ট করে দিয়েছে কোন পাহাড় কিভাবে রক্ষা করতে হবে। সেটা তাগাদা দিয়ে আমরা আজকে সারাদিন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ কমিশনার, চেয়ারম্যান, চারজনের বিষয়টি নিয়ে বলবো। আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাই, যেহেতু কর্ণফুলীর ব্যাপারে বলছিলেন যে কর্ণফুলী দখল মুক্ত হতে হবে, কর্ণফুলী দখল মুক্ত না হওয়া পর্যন্ত কি আসলে বন্দর নগরীর যে জলাবদ্ধতা সেটি কাটার সুযোগ আছে? আচ্ছা, দুঃখের বিষয় হচ্ছে 1909 সালে চট্টগ্রাম ডিস্ট্রিক্ট গেজেটিয়ার ব্রিটিশরা যেটা লিখেছিল, সেখানে তারা বলেছে চট্টগ্রাম নগরী হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটা নগরী,
যেখানে কোনো ধরনের জলাবদ্ধতা নেই, এবং তারা উল্লেখ করেছেন চাকতাই নালা বলেছে, খাল বলে নেই। চাকতাই নালার কারণে সেখানে ঝর্ণা ছিল, যে ঝর্ণার পানি মানুষ পান করত, এত পরিষ্কার পানি ছিল। এখন চাকতাই খালের পানি হচ্ছে দুর্গন্ধ কালো। আচ্ছা, তো সেক্ষেত্রে জনপ্রতিনিধি রয়েছে এই ব্যাপারে। আমাদের একটাই দাবি, আপনারা যদি মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কর্ণফুলী নদীর 2181টা অবৈধ স্থান উচ্ছেদ করে যে কর্ণফুলী নদীর যে স্বাভাবিক গতিপ্রবাহ সেটা স্বাভাবিক রাখতে হবে, এবং চাকতাই খাল নিয়ে আমরা আলাদা করে একটা মামলা করেছিলাম, সেখানে 47টা অবৈধ স্থাপনা আছে। অর্থাৎ অবৈধ স্থাপনাগুলো যত দ্রুত সম্ভব উচ্ছেদ করতেই হবে। আপনার কাছে একটু একই সাথে জানতে চাই যে পাহাড়ও তো দখল হচ্ছে আমরা দেখছি, সেই পাহাড়ের ব্যাপারে কি কিছু বলবেন কিনা? এটা নিয়ে মনে করেন এটা একটা সিন্ডিকেট আছে, বুঝছেন? এটা যে সরকারে আসে ওই সরকারের টাইমে এই সিন্ডিকেটটা যুত হয়। যেমন ধরেন এখন এই যে রোকন নামে আসছে, কিন্তু রোকন নামটা শুধু আছে, কিন্তু এখানে ওই ফ্যাসিস্ট রয়ে গেছে, তার কারণে ওরাই করতেছে এইগুলো, কিন্তু ওই দখলবাজি চাঁদাবাজি, এই কারণে কিন্তু ওই দিন ওই যে র্যাবে একজন নিহত হল। আচ্ছা, তো সেই বিষয়টি শুনছিলাম। আপনার কাছেও একটু যেতে চাই যে এই যে সাম্প্রতিক একটি আসলে অত্যন্ত আশঙ্কাজনক একটি ঘটনা ঘটেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কেমন চট্টগ্রামের? সে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খারাপ, এটি কি আসলে তার প্রমাণ কিনা? জি, অবভিয়াসলি আইন শৃঙ্খলা বাহিনী বিগত 1.5 বছরে একেবারে নাজুক বাংলাদেশে, শুধু নট অনলি চট্টগ্রাম, সারা বাংলাদেশে আইন শৃঙ্খলার অবস্থা খুবই নাজুক। চট্টগ্রাম তো অবশ্যই খুব খারাপ সিচুয়েশন। ডেলি মার্ডার হচ্ছে, ডেলি খুন হচ্ছে। আমি তো দেখেছি 2 প্রজাতন্ত্রই দেখছে। আমরা নতুনত্ব কিছু দেখতে চাই, যারা দেশে দুর্নীতি করবে না। বিগত 15 বছর দেশে দুর্নীতি হয়েছে, বিগত বিএনপিও দেশে তার আগে আওয়ামী লীগের পূর্বে দুর্নীতি করেছে। আপনারা বলতে চাচ্ছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, নাগরিকরা যেন নিরাপদে থাকে, সে ধরনের একটি পরিবেশই আপনারা দেখতে চান। ধন্যবাদ। আমি আরেকজনের সাথে কথা বলছি, আমি যতটুকু জানি একজন আইনজীবী আছেন, ওনার কাছ থেকে একটু জানতে চাই যে সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে যে হামলা মামলা বা সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে, মামলার সংখ্যা কেমন বেড়েছে? এই মামলার সংখ্যা বেড়েছে, বাট আপনি যদি জানেন যে বিগত সরকারের আমলে বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা, মিথ্যা মামলা, হামলা, তারপরে এই ধরনের প্রচুর মামলা দিয়েছে এক একজনের বিরুদ্ধে। আপনি ইভেন এটাও জানেন যে চট্টগ্রামের যিনি মেয়র বর্তমানে সাদাত সাহেব, ওনার বিরুদ্ধে প্রায় 80টা মামলা ছিল। যিনি আমি খুসরু মাহমুদ চৌধুরী, এত জনপ্রিয় একজন নেতা যিনি চট্টগ্রামের, তারপর আরও যারা বড় বড় নেতা আছেন, ওনাদের বিরুদ্ধে একাধিক মামলা ছিল, ওনারা রাত্রে ঘুমাতে পারেননি বিগত সরকার। আমরা দেখেছি আসলে অনেকের বিরুদ্ধে, নেতাকর্মীদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে সন্ত্রাসী কার্যকলাপ খুব বেড়ে গিয়েছে, দিনে দুপুরে গোলাগুলির ঘটনা বেড়েছে। তো এক্ষেত্রে এই বিষয়টি কি উল্লেখ করতে চান কিনা? একজন আইনজীবী হিসেবে আমি বলবো যে গণতন্ত্রকে যদি সুপ্রতিষ্ঠিত করতে হয়, তাহলে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে, রাজনীতি প্রভাব মুক্ত করতে হবে। সেক্ষেত্রে আমাদের চট্টগ্রামের মতো একটা বৃহৎ অঙ্গনে আমাদের বিচারকদের সংকট রয়েছে, বিচারালয়ের সংকট রয়েছে, এবং আপনি এটাও জেনে অবাক হবেন যে আমাদের এমন এজলাস রয়েছে যেখানে সকালে একজন বিচারক বসেন, বিকালে আরেকজন বিচারক বসেন। এত সংখ্যক বিচার প্রার্থী এখানে আসা যাওয়া করেন। একই অঙ্গনে আপনি দেখেন যে চট্টগ্রামে বিভাগীয় তো মামলা জট তৈরি হচ্ছে নিশ্চয়ই। জি, ডেফিনেটলি মামলা জট। এই মুহূর্তে যদি আপনি হিসাব নেন, চট্টগ্রামে টোটাল 6-7 লক্ষের মতো মামলা রয়েছে, আর সারা বাংলাদেশে তো প্রায় প্রচুর মামলা রয়েছে। আরেকটি বিষয় আপনাকে এই প্রসঙ্গে বলে রাখি, সেটি হচ্ছে চট্টগ্রামে হাইকোর্টের একটি বেঞ্চ খুবই দরকার। আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ওনারা একটা সংস্কার কমিটি করেছেন, আইন ও বিচার সংস্কার কমিটি। সেই কমিটি একটি সুপারিশ করেছেন যে চট্টগ্রামে একটি বেঞ্চ দিবেন। যে বিষয়টি বলছিলাম যে ডিসেন্ট্রালাইজেশনের যে বিষয়টি, সেটিও। আচ্ছা, আপনার কাছে একটু যেতে চাই যে একজন চট্টগ্রামবাসী হিসেবে, নাগরিক হিসেবে আসলে কতটুকু নিরাপদ আপনি বোধ করেন যখন বাসা থেকে বের হন? কারণ আমরা দেখি যে প্রায় নানান গোলাগুলির ঘটনা ঘটছে, সন্ত্রাসী কার্যকলাপ ঘটছে, এই বিষয়টি একটু আপনার থেকে জানতে চাই। ধন্যবাদ সময় টিভি। আসলে আমরা এই সময়ে প্রশাসন এত নিরপেক্ষতা কাজ করতেছে না। এরা এখন আগে যেভাবে একটু ফ্যাসিস্টের আমলে আওয়ামী লীগের দূষর হিসেবে কাজ করছিল, এখন এরা লুকে ওদের নিজেদের স্বার্থ হাসিল করতেছে। এরা কিন্তু জনগণের কোনো কাজ করতেছে না। যেহেতু আমরা জনপ্রতিনিধির কাছে তাহলে সেটাই আশা থাকবে যে যাতে জনবান্ধব হয়ে কাজ করে। আমরা জনপ্রতিনিধি যে সরকার আসবে, যে লোকাল এমপি হবে, মন্ত্রী হবে, বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের আসার পর আসলে তখন আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে এমনভাবে সাজাইতে হবে, নিরপেক্ষতা এবং সাধারণ জনগণ যেন নির্বিঘ্নে ঘরে ঘুমাইতে পারে। অর্থাৎ নিরাপত্তার বিষয়টি আপনি তুলে ধরছেন। আপনার সাথে একটু কথা বলতে চাই যে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে বিশেষ কোনো প্রত্যাশা আপনার রয়েছে কিনা?
প্রত্যাশা তো আমাদের অনেক রয়েছে। 5 আগস্টের পর অনেক প্রত্যাশা রয়েছিল, অনেক কিছু সংস্কার হয়ে গেছিল, কিন্তু কিছু বিনিময়ে কিছু পাই নাই। তারপরও আমরা বাঙালি জাতি আশা রাখি আমাদের সামনে যারা জনপ্রতিনিধিরা আসবে, মনে করবো ওনারা সৎভাবে কাজ করবে। যেহেতু দেখতেছে যারা অতীতে যারা যে কাজ করছে সেটা প্রতিফল তারা পাচ্ছে। তো আমার আশা থাকবে জনপ্রতিনিধির উপরে, বিশেষ করে তারা যাদের স্থানীয় যারা রাজনীতিভাবে যারা আসবে আর কি, তাদের কিছু নেতাকর্মীরা তাদের নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে জড়িত থাকে, এগুলো যাতে যে আমাদের লোকাল এমপি হবে, সংসদে যাবে, উনি যদি টেক কেয়ার করে রাখে, তাহলে আমার মনে হয় সুন্দর একটা আমরা পাবো সমস্ত। সুন্দর নগরী সকলেরই প্রত্যাশা। এখানে আরেকজন ভোটার রয়েছেন, আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু জানাবেন যে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে বিশেষ কোনো প্রত্যাশা রয়েছে কিনা? সর্বপ্রথম আমি সময় টিভিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওরা যে চট্টগ্রামে একটি লাইভ অনুষ্ঠান করতেছেন যে আমাদের তরুণদের কী ভাবনা সেটার জন্য একটা প্রোগ্রাম করতেছেন, সেই জন্য সময় টিভিকে ধন্যবাদ। আসলে আমরা জনপ্রতিনিধির কাছে একটা জিনিস চাই, মানুষ চায় যে সে শান্তিতে থাকবে এবং সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত এবং মাদক মুক্ত একটি চট্টগ্রাম আমরা প্রত্যাশা করি বর্তমান যারা জনপ্রতিনিধি হবেন। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের একটা জিনিস, আমরা যে চট্টগ্রাম, আমরা যে রেমিডেন্স আমরা মানে জাতীয়ভাবে আমরা অন করি, কিন্তু সেই হিসেবে আমরা কি পাই না, যেমন বন্দর। আমি দেখি চট্টগ্রামে মেয়র মহোদয় এখন এই যে বন্দর নিয়ে উনি কি করছেন, উনি বলতেছেন আমরা যে চট্টগ্রাম আমাদের থেকে বন্দর থেকে আমাদের থেকে আর্ন করে নিয়ে যান, কিন্তু আমাদেরকে একটা ট্যাক্স দিয়ে যান। অর্থাৎ অন্যরাও এই কথাটি বলছিলেন যে চট্টগ্রামের উন্নয়নে চট্টগ্রামের উপার্জিত অর্থ যাতে চট্টগ্রামে এবং চট্টগ্রামবাসীর উন্নয়নে ব্যবহৃত হয়। ধন্যবাদ। আমি সামনে একটু যেতে চাই, সামনে আরও ভোটাররা রয়েছেন, ওনাদের কাছেও একটু জানতে চাই, ব্যবসা বাণিজ্য নিয়ে জানতে চাই। আপনার সাথে একটু কথা বলতে চাই যে আসলে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য কতটুকু, মানে পরিবেশটি আসলে কতটুকু ব্যবসা বাণিজ্য বান্ধব? চট্টগ্রামে যদি ব্যবসা বাণিজ্য ডেভেলপ করতে হয়, চট্টগ্রামের সিটিকে স্থানীয় সরকার আন্ডার আনতে হবে। আর চট্টগ্রামে যে মেট্রোপলিটন সরকার, ওইটাও সিটি কর্পোরেশন স্থানীয় সরকার আনলে সবচেয়ে বেটার হবে। দেশ চট্টগ্রাম উন্নত হবে, চট্টগ্রাম সুন্দর চলবে। ধন্যবাদ, ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি পেছনে আছেন, একটু কথা বলতে চাই আপনার সাথে। একটু আপনি জানাবেন আমাদের যে সামনে যিনি নির্বাচিত প্রতিনিধি আসবেন তার কাছে বিশেষ কোনো চাওয়া রয়েছে কিনা? বিশেষ চাওয়া বলতে, আমি রাষ্ট্রের দিকে প্রথমে এক একজন এক এক রকমের ইস্তেহার দিয়েছে, কিন্তু আমাদের কাছে কেউ প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা বা প্রতিরক্ষা বিষয়ক ইস্তেহারগুলো কিন্তু কেউ ফুটিয়ে তোলে নেই। আমরা দেখতে পেয়েছি পূর্বে সরকার যারা ছিল ওনারাও ঠিক একইভাবে আমাদেরকে নানান ইস্তেহার দিত। কেউ দিত আপনার চাউল কার্ড, কেউ ফ্যামিলি কার্ড দিচ্ছে বর্তমানে, কেউ নানান ধরনের নানান এক এক দল এক এক রকম দিচ্ছে, কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তা ইস্যুটা খুব দুর্বল বর্তমানে। আপনারা জানেন আমাদেরকে পার্শ্ববর্তী দেশ আছে, আমাদের প্রতিবেশী দেশ আমরা যেটা বলি, তারা কিন্তু আমাদের জন্য নিরাপত্তা হুমকি স্বরূপ। এক এক ধরনের তাদের জাতিগত নীতিগত দিক দিয়ে তারা উস্কানিমূলক বার্তা বাংলাদেশে দিচ্ছে, যেটা বাংলাদেশের নিরাপত্তা এবং বাংলাদেশের এই অর্থাৎ আপনি দেশ এবং নাগরিক সকলের নিরাপত্তার বিষয়টিকেই গুরুত্ব দিতে চাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে আরও অনেকেই আছেন, তাদের সকলের সাথেও কথা বলতে চাই। আবারও একটু আমার বাম পাশে যেখানে আছেন ভোটাররা, সেখানে যেতে চাই, আপনাদের সাথে একটু কথা বলতে চাই আরেকবার আমি, যে বিশেষ কোনো প্রত্যাশা রয়েছে কিনা একটু যদি সামনে আসেন আপনার সাথে কথা বলি। যে আমাদের প্রত্যাশা হচ্ছে যে এই আমাদের প্রযুক্তির সাথে সাথে আমাদের সমাজও এগিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের যারা নির্বাচিত প্রতিনিধিরা আসবে তারা যেন আমাদের দেশকে বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করতে পারে, আমাদের বাংলাদেশকে যেন তারা সর্বোচ্চ পজিশনে নিয়ে যেতে পারে, আমাদের সেই দাবিটা থাকবে। এবং আমরা যারা ছাত্র সমাজ আছি তারাও আমাদের যারা নির্বাচনী প্রতিনিধিরা যারা সংসদ সদস্য হবে তাদের সাথে মিলে এগিয়ে কাজ করব। বিগত বছরগুলোতে দেখেছেন আপনারা 24 সালে আমরা সকল ছাত্র জনতা একসাথে একত্রিত হয়ে আমাদের এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা সরকার প্রদান করেছি। আমরা ইনশাল্লাহ আগামীতে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমাদের যারা এবার ইনশাল্লাহ আমাদের একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা সুষ্ঠু সরকার গঠন করব। সেক্ষেত্রে আমরাও আমাদের সরকারের সাথে তাল মিলিয়ে ইনশাল্লাহ এগিয়ে যাব। অর্থাৎ আপনারাও সরকারকে সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছেন। আপনার সাথে একটু কথা বলতে চাই, সরকারকে সহায়তা করার জন্য তিনি বলছিলেন যে প্রস্তুত আছেন, সেক্ষেত্রে কি ধরনের সহায়তা সরকার আপনাদের থেকে চাইতে পারে, বিশেষ কিছু বলার আছে কিনা? আমার বলা হচ্ছে আমরা স্বাধীনতার 54 বছর পেরিয়েও এখন আমরা চিকিৎসা খাতকে তেমনভাবে উন্নয়ন ডেলিভাবে সাজাতে পারি নাই। এই সব বিগত 17 বছরের যে উন্নয়নটা আমাদেরকে দেখাইছে, তেমন আমরা চিটাং মেডিকেলে দুর্গন্ধ মুক্ত এখন করতে পারলাম না। তা আমরা কি উন্নয়নটা করলাম আমরা এখানে? আমরা চাই, আমাদের মেচুরিটি পাচ্ছে না এখনও মধ্যবিত্ত, ওরা প্রাইভেট ক্লিনিকে গেলে এখানে খসাইখানা হয়ে গিয়েছে।
আমরা হচ্ছে চিটাং মেডিকেলকে একটা ডেলি সাজানোর জন্য যেন সবাই এখানে ভালো চিকিৎসা পায়, এটা আমাদেরকে একটা বলতে চাই। যেমন আমরা ধন্যবাদ আপনাকে। আরেকটু কথা বলতে চাই, এখানে আরও ভোটাররা রয়েছেন, আপনার সাথে একটু কথা বলতে চাই যে সামনেই কিছুদিন পরেই আসলে জাতীয় নির্বাচন, তো সেই নির্বাচন ঘিরে কেমন পরিবেশ দেখছেন এবং প্রতিনিধির কাছে বিশেষ কি আশা করেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে আশাবাদী 17 বছর পর্যন্ত আমরা নির্যাতিত পরিবার, আমি যে পরিবার এখনও জেলে, আমরা আমার লোক আছে, আমিও জেলখানায় ছিলাম, এখনও বাইরে আসছি, যাবেনে আছি, এখন নির্যাতিত আমার ঘর পরিবার সব, এখন পর্যন্ত আমার ঘর দখলে আওয়ামী লীগের লোকেরা আছে। আমি ভীষণ কষ্ট পাচ্ছি। বহু আশাবাদী আপনার সময় টিভির কে ধন্যবাদ, আমি ধন্যবাদ দিচ্ছি আমাকে কথা বলার সুযোগ করার জন্য। ধন্যবাদ। আমরা আশা করব যে আপনার প্রত্যাশা অবশ্যই পূরণ হবে। আপনার কাছে একটু জানতে চাই, সকলের কাছে যে চাওয়াটি রয়েছে, যে বিশেষ কোনো প্রত্যাশা রয়েছে কিনা? আগামী ত্রয়োদশী ইলেকশন হিসেবে নির্বাচনে আমি আশা করি যে দল আসুক কেন না কেন, বিশেষ করে আমাদের চট্টগ্রামকে, বাণিজ্যিক এরিয়াকে আরও ডেভেলপ করার জন্য। আমাদের চট্টগ্রামে যে সমস্যাগুলো মূলত থাকে সবসময় যানজট, শিক্ষা, এরপর বিভিন্ন ক্রাইম হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে আমি আগামী সংসদ নির্বাচনে যারা আসবে তাদের থেকে প্রত্যাশী যাতে আমাদের চট্টগ্রামকে আরও উন্নত করার জন্য। ধন্যবাদ। আমাদের সময় সংবাদের আমাদের সহকর্মী রয়েছেন যারা আসলে প্রতিনিয়তই চট্টগ্রাম নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রচার করে থাকেন। শফিকুল আলম, তার সাথে কথা বলতে চাই যে চট্টগ্রামের বিভিন্ন যে সমস্যা নিয়ে তিনি বিভিন্ন সময় প্রতিবেদন প্রচার করেছেন, বিশেষ কি বিষয়টি আসলে আপনি উল্লেখ করতে চান এই চট্টগ্রামের সমস্যার ক্ষেত্রে? চট্টগ্রামে এখন সবচেয়ে যেটি বড় সমস্যা সেটি হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, যেটিতে প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা ঘটছে এবং যেটিতে প্রতিদিন লাখো গাড়ি যাতায়াত করে, কিন্তু দীর্ঘদিন ধরে এটা আবেদন করে আসছে কিন্তু হচ্ছে না। আমরা আশা করি আগামীতে যে সরকার আসবে সেই সরকার অবশ্যই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বাস্তবায়নে এগিয়ে আসবে। আর একটা বিষয় যেটি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের কথা বলা হচ্ছে, এই বন্দরনগরী চট্টগ্রামে আমদানি রপ্তানি 92% এখান থেকে সম্পন্ন হয় এবং জিডিপিতে যে চট্টগ্রামের অবদান 19% এবং রাজস্ব খাতে যেটির অবদান 40% এবং এখানে প্রায় 500-র বেশি গার্মেন্টস কারখানা রয়েছে, 7 লাখের বেশি কর্মী রয়েছে। কিন্তু এত অবদান থাকার পর কেন একটি প্রশ্ন, কেন বন্দরনগরী বাস্তবের পক্ষে কেন বন্দরনগরী হচ্ছে না? কথায় বলা হচ্ছে বন্দরনগরী, কিন্তু বন্দরনগরী হচ্ছে না, এই বিষয়টি। আরেকটি হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা থেকে একেবারে মিরসরাই পর্যন্ত প্রায় 70 কিলোমিটার এলাকা জুড়ে একটি ইকোনমিক জোন হওয়ার কথা রয়েছে, যেখানে ইকোনমিক জোন হবে, আবাসিক হবে, যেখানে স্পোর্টস হবে। একটি যে কোনো একটি জটিলতার কারণে, বৈশ্বিক জটিলতার কারণে যেটি হচ্ছে না, আমার মনে হয় এটি হওয়া প্রয়োজন। আচ্ছা, আরও আমরা জলাবদ্ধতার বিষয় দেখি যে প্রতিনিয়ত জলাবদ্ধতার বিষয় নিয়ে নিউজ হয়, যদিও সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি গত বছর জলাবদ্ধতার বিষয়টি কিছু কম হয়েছে। এটি নিয়ে কি আসলে আশাবাদী হওয়ার মতন বিষয় নাকি আরও নজরদারির বিষয় রয়েছে? না, জলাবদ্ধতার বিষয়ে যেটি না, নগরপিতাও যিনি বলছেন যে 60% জলাবদ্ধতা নিরসন হয়েছে, কারণ সেনাবাহিনী একসাথে কাজ করছে এবং তারা এতদিন যে সমস্যাগুলো ছিল, বিভিন্ন খাল নালা, সেগুলো কিন্তু সিটি কর্পোরেশন নিজের উদ্যোগে কিন্তু প্রায় 21টি খাল নালা তারা খনন করছে। সেক্ষেত্রে তারা কিছুটা সফল বলা যায়, তবে 100% সফল হয়নি। তারা বলছে আগামী 2-1 বছরের পরে কিন্তু যে একেবারে 100% তারা জলাবদ্ধতা সফলতা অর্জন করবে, সেটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে। আরেকটি যেটি সমস্যা হচ্ছে চট্টগ্রামের এই যে কর্ণফুলী নদী যেটা বলা হচ্ছে, একদম পরিবেশবিদ যেটা বলা হচ্ছে, কর্ণফুলী নদীকে ঘিরে কিন্তু বিশাল একটি পরিকল্পনা করা যায় এবং এখন কিন্তু আবার নতুন করে 1 সিটি 2 টাউন করার একটা পরিকল্পনা চলছে বাকুলিয়া চরকে ঘিরে, সেটি যেন বাস্তবায়ন হয় সেই বিষয়টিকে নজর দিতে হবে। ধন্যবাদ। আরেকটু কথা বলতে চাই, যারা ভোটার রয়েছেন, তো এক্ষেত্রে বিভিন্ন সময় চট্টগ্রামের রাস্তাঘাট ভাঙা গড়ার একটি বিষয় আমরা দেখে থাকি। আমরা এখানে আরেকজন ভোটারের সাথে কথা বলতে চাই। আমরা আসলে বিভিন্ন সময় দেখেছি যে কোনো একটি সড়ক আজকে, আপনি বসুন প্লিজ, কোনো একটি সড়ক আজকে দেখেছি যে সেটি হয়তো ঠিক করা হয়েছে, পরবর্তীতে আরেকটি সংস্থা এসে সেই সড়কটি ভেঙে আবার নতুন করে কোনো প্রকল্প হাতে নিচ্ছে। এই বিষয়টি চট্টগ্রামে কেমন দেখছেন? যে এটা আসলে অন্যান্য অঞ্চলের চেয়েও, অন্যান্য বিভাগের চেয়ে এটা চট্টগ্রামে হচ্ছে যে এর প্রভাবটা বেশি। কারণ হচ্ছে এখানে ওয়াসা, সিটি কর্পোরেশন, সিডিএ, ওনারা ওনাদের অভ্যন্তরীণ সামঞ্জস্যতার অভাবেই আসলে এই সমস্যাগুলো হচ্ছে। আমরা চাই যে আগামীতে যারা নেতৃত্বে আসবে তারা হচ্ছে এই সিটি কর্পোরেশন, ওয়াসা, সিডিএ সবাই একসাথে সমন্বয় হয়ে যে কোনো একটা প্ল্যান বাস্তবায়ন করবে, যাতে আগামী 5 বছর কিংবা 10 বছরের মধ্যে ওই রাস্তায় কিংবা ওই এলাকায় কোনো খোঁড়াখুড়ির কারণে যানজট, এরপর পয় নিষ্কাশন ব্যবস্থা, এরপর হচ্ছে জনদুর্ভোগ, এগুলো যেন মানুষকে বেগ পোহাতে না হয় আর কি। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে আসলে একজন নাগরিক হিসাবে কি ধরনের নিরাপত্তা আপনি আশা করেন? বর্তমানে কি নিরাপদ বোধ করছেন?
অবশ্যই আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমার নিরাপত্তা অবশ্যই প্রয়োজন। আমার যেভাবে প্রয়োজন এই এলাকার যারা জনগণ আছেন তাদেরও নিরাপত্তার প্রয়োজন। এখানে দেখা যায় যে বিভিন্ন সন্ত্রাসের কারণে অত্র এলাকায় অনেক দোকানদার ভাইরা আছেন, ওনারা অনিরাপত্তা ভোগ করেন। অবশ্যই আমাদের নিরাপত্তার প্রয়োজন আছে। ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলি যে একটু আপনার সাথে কথা বলতে চাই যে নির্বাচিত প্রতিনিধির কাছে বিশেষ কোনো প্রত্যাশা কি আছে কিনা? আমার বিশেষ করে প্রত্যাশা নেই। আচ্ছা, প্রত্যাশা তো রয়েছে অবশ্যই, কারণ অনেকের সাথেই আমরা কথা বলেছি। আপনার সাথে একটু কথা বলতে চাই যে বিষয়টি আমি আপনার পেছনে একজনের কাছে জানতে চেয়েছিলাম যে বিশেষ কোনো প্রত্যাশা রয়েছে কিনা নির্বাচিত জনপ্রতিনিধির কাছে। শুভ সন্ধ্যা। আমি সময় টিভিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং জনগণের মনের কথা তুলে ধরার জন্য। আসলে সামনে নির্বাচন, আমরা সবাই নির্বাচনমুখী হয়ে আছি। আমরা চাই চট্টগ্রামে সারা বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হোক এবং গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখতে চাই, অতীতের মতো যেন না হয়। এছাড়া আসলে জনগণের উদ্দেশ্যে বলবো, আমাদের চট্টগ্রামে জলাবদ্ধতা, তারপরে দিয়ে রাস্তাঘাট যেই করুণ পরিণতি হয়ে আছে, এগুলো যেন খুব দ্রুত যেই সরকারে আসুক এরা যেন এই কাজগুলা খুব দ্রুত সমাধান করে। ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম যে এই যারা ভোটার রয়েছেন তাদের কাছ থেকে শুনছিলাম ভিন্ন ভিন্ন সমস্যার কথা। আরও কিছু সমস্যা হয়তো রয়েছে, যদি আরও কোনো সমস্যার কথা কেউ বলতে চান আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই যে বিশেষ কোনো সমস্যার বিষয় আপনি তুলে ধরতে চান কিনা। আপনি বসুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আমরা জানি বাংলাদেশ হচ্ছে কৃষি স্বনির্ভর একটি দেশ। সেক্ষেত্রে আমি একজন কৃষিবিদ হিসেবে বাংলাদেশের লেখক আব্দুল মোতালেবের একটি উক্তি দিয়েই শুরু করছি, বাংলার মাটি পবিত্র অতি, কৃষকের পরশে আমরা বাঁচি। সেক্ষেত্রে আমরা চাইব হচ্ছে বর্তমানে যে দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের জন্য কৃষি উন্নয়নের অবকাঠামো উন্নয়ন এবং কৃষি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন উপজেলা ব্যবস্থা থেকে শুরু করে ইভেন প্রত্যন্ত অঞ্চলে এমনও অঞ্চল আছে যেখানে হচ্ছে উপজেলা কৃষি অফিসারকে এখনও পর্যন্ত কৃষকরা চিনেন না। এবং আমরা চাই যে হচ্ছে অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশক সারের ব্যবহারের ফলে আমাদের কৃষি জমিতে যে উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে, সরকারের মাধ্যমে যাতে জৈব কৃষি প্রযুক্তির ব্যবস্থার মাধ্যমে এবং আমাদের যে কারিগরি শিক্ষা, যে কৃষি শিক্ষার যে মান উন্নয়নের মাধ্যমে যে কৃষির স্বনির্ভরতা অর্জন করলে একটি কৃষি প্রধান দেশ হিসেবে যাতে আমাদের দেশ উন্নত হতে পারে। এবং যেহেতু আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের দেশে অলরেডি হচ্ছে রোহিঙ্গাদের যে একটা বিশাল অংশ যে বসবাস করছে, তাদের জন্য অলরেডি আমাদের বিভিন্ন মাধ্যম হতে খাদ্য সংকটের একটা বিরূপ প্রভাব পড়বে বলে আমার মনে হচ্ছে। সেক্ষেত্রে নির্বাচিত সরকারের কাছে আমার একটাই অনুরোধ থাকবে জনপ্রতিনিধিদের মাধ্যমে, যাতে অতিরিক্ত নগরায়নের যে কৃষি জমি যে হ্রাস হচ্ছে, কৃষি জমি ওখান থেকে যে উৎপাদনশীলতা বৃদ্ধি করে, যাতে কৃষকের যে ন্যায্য মূল্য এবং ন্যায্য দাবিগুলা মেনে নিয়ে যে উৎপাদনশীলতা বৃদ্ধিতে যাতে সহায়ক ভূমিকা রাখে বলে আমি মনে করি। ধন্যবাদ। অর্থাৎ তিনি বলছিলেন যে কৃষির উৎপাদনের পরিমাণ এমনভাবে যাতে বাড়ানো হয় যাতে যেহেতু কৃষি জমি হ্রাস পাচ্ছে সেটির প্রভাব খুব একটি আসলে এই কৃষির উপরে না পড়ে। এখানে আরও একজনকে আমরা দেখতে পাচ্ছি, আমি ওনাকে দেখে আমি বুঝতে পারছি যে তরুণ ভোটার। তো আপনি তরুণ ভোটার আমার যতটুকু মনে হচ্ছে। জি, ধন্যবাদ। আমি বর্তমান ইসলামিয়া কলেজে পড়ি, চট্টগ্রাম ইসলামিক কলেজ। আর আমার চাওয়া হচ্ছে একটাই, এখন বর্তমান জেনারেশনের স্টাডিটা অনেক পিছিয়ে গেছে। আপনার গত 1 বছর ধরে মানে স্টাডিটা একদম মানে লোতে চলে আসছে। আপনি কি এবারই প্রথম ভোট দেবেন? আচ্ছা আচ্ছা, বলুন। শিক্ষার্থীরা মানে একদম লো টাইপে চলে আসছে, মানে স্টাডি একদম নাই। এই দেখি এখানে ওখানে পার্কের মানে ঘোরাফেরা, খালি ঘোরাফেরা। আমি চাই লেখাপড়ার মানটা আরও উন্নত, মানে আরও উন্নতর দিকে যাক, মানে না হলে তো দেশ উন্নতর দিকে যাবে না। আমাদের যারা এখন মানে ফিউচার। ধন্যবাদ। দেশের উন্নতির জন্যই আসলে আজকের যে অনুষ্ঠান, তারা তাদের মতামত দিয়েছেন এবং প্রত্যেকের একটি চাওয়া দেশের এবং বর্তমানে যেখানে আছেন চট্টগ্রাম 9 আসনের সংসদীয় বা চট্টগ্রাম জেলার যাতে উন্নয়ন ঘটে। তো আজকের সময়ের পথ চলার নির্বাচনের পথ চলার ছিল চট্টগ্রামে। আগামীকাল আমরা থাকবো ফেনীতে। আশা করব দর্শক আপনারা সময় টেলিভিশনের সঙ্গেই থাকবেন। দেখা হবে আগামীকাল ফেনীতে সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলায়।